স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। গাজীপুর সাভার ও আশুলিয়ার খবর জানাতে চাই শুরুতেই। সেখানকার পরিস্থিতি পুরোপুরি শান্তই এখন রয়েছে। শিল্পাঞ্চল এলাকাগুলোতে পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী এম এ হালিম। সাভার থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। হালিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি আপনি দেখছেন, এবং একই সাথে যদি আমাদেরকে একটু জানান যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কারা কারা এখন আসলে সেসব এলাকায় অবস্থান নিয়েছে। এই ছেলে সরো। এখানে কারখানার শ্রমিক তারা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে, এবং সেই সাথে তারা কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি একটি কারখানার সামনে রয়েছে। সেই কারখানার শ্রমিকরা এখান থেকে বের হয়ে গেছে। কারখানা থেকে পাচ্ছি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে তারা একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনাকে আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই। এখানে কিন্তু সেই শিল্প পুলিশের পাশাপাশি কিন্তু দর্শক, আসলে শব্দ জটিলতার কারণে আমাদের সহকর্মীর কথা আমরা আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। আপনারা দেখছিলেন আসলে সেখানকার পরিস্থিতি। গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের আসলে আপনারা জানেন যে এরই মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে নিয়ে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে এই কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানে শক্তিকে সংহত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য এবং এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। সংগঠনের সদস্য সচিব হিসেবে গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন। সহস্রাধিক শহীদ ও আহত। রবিবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে সংগঠনের পক্ষে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। লিখিত বক্তব্যে মুখপাত্র সামান্তা বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটির গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে। অচিরেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। এই কমিটির ৮টি প্রাথমিক কাজ তুলে ধরেন তিনি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করা এবং জবাবদিহিতার আওতায় আনাসহ জনস্বার্থে নীতি নির্ধারণে এই কমিটি ভূমিকা রাখবে বলেও জানানো হয়। তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। তারা আরও জানান, এই কমিটির প্রথম কাজ হবে গণহত্যাকারীদের যথার্থ বিচার নিশ্চিত করা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দর্শক, জানাতে চাই বন্যার খবর। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আজ আরও উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকার পানি প্রায় নেমে গেছে, তবে কয়েকটি জায়গায় পানি ধীর গতিতে নামছে। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানতে এই মুহূর্তে আমি যুক্ত হব সহকর্মী আব্দুল্লাহ আল মামুনের সাথে। মামুন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমাকে জানাবেন আসলে প্রায় সব জায়গার বন্যার পানি কিন্তু এরই মধ্যে নেমে গেছে। ফেনীর রাস্তাঘাট সহ সার্বিক অবস্থা কেমন দেখছেন? তানভীর, ফেনীর বন্যা পরিস্থিতির আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে পানি নেমে গেছে কিছু নিম্নাঞ্চল ছাড়া, এবং কিছু জায়গায় জলাবদ্ধতার মতো হয়ে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পানি নেমে গেছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ অলরেডি তাদের বাড়িতে পৌঁছে গেছে এবং তাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা আবার থাকার উপযোগী করার জন্য কাজ করছে। তো আপনাকে যেটি জানিয়ে রাখি যে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যায় প্রায় 10 লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছে। এর ফলে এখন যে ভোগান্তিটি দেখা দিয়েছে সেটা হলো বাড়িঘর সংস্কার এবং রাস্তাঘাটের যে ভাঙন, এগুলো আসলে মানুষকে অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও পানিবাহিত নানা রোগের মানুষ কিন্তু এখন ভোগান্তির শিকার হচ্ছে। এখানে আপনাকে যদি ক্ষয়ক্ষতির কথা বলতে চাই, বিভিন্ন দপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখানে ব্যবসায় খাতে 550 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পোলট্রি খাতে 400 কোটি টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে 38 কোটি 72 লাখ টাকা, সড়কে 140 কোটি টাকা, মৎস্য খাতে 28 কোটি 9 লাখ 20 হাজার টাকা, কৃষি খাতে 900 কোটি টাকা এবং মোটরযান অর্থাৎ যে গাড়ি 50,000 গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে 60 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি। এছাড়া বাড়িঘরের প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেটা আপনাকে জানাতে চাই যে এই বন্যার ফলে ইতিমধ্যেই ছোট ফেনী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর যে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনের ফলে অনেক পরিবার এখন তারা আতঙ্কের ভিতর দিনাতিপাত করছে যে কখন নদী ভাঙনের ফলে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়। ইতিমধ্যেই বন্যায় 29 জনের প্রাণহানি হয়েছে এবং কিছু কিছু প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় চালু হয়েছে। 559টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 50টি প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে এবং 351টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 40টি মাধ্যমিক বিদ্যালয় ইতিমধ্যে চালু হয়েছে। সর্বোপরি বন্যা পরিস্থিতির যে উন্নতি সেটা আমরা দেখতে পাচ্ছি। আশা করছি যে আর কয়েকদিন পরেই একদম স্বাভাবিক জীবনযাপনে মানুষ আবার ফিরে যেতে পারবে, তবে ক্ষয়ক্ষতির যে ক্ষতচিহ্ন, এটা থেকে মানুষের উত্তরণ হতে হয়তো অনেক সময় লাগবে। তানভীর, এ ছিল ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। আব্দুল্লাহ আল মামুন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ফেনী থেকে, তিনি জানাচ্ছিলেন বন্যার খবর। ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির কাজে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লাইন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় স্পাহানিটি লিমিটেড ও দ্য ডেইলি স্টার। 2023 সালে রিলিজ হওয়া কন্টেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোকে সম্মানিত করার লক্ষ্যেই শুরু হচ্ছে এই আয়োজন। এবার সৃজনশীল উৎকর্ষে 30টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার 9টি ক্যাটাগরি, সঙ্গীতের 3টি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত 12টি ক্যাটাগরি এবং কন্টেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ 5টি ক্যাটাগরি। আপনাদের মাধ্যমে যাতে এই অনুষ্ঠানটি কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ, জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরে এই বিক্ষোভ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের 60টি শহরেও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রবিবার আবারও রাত দখল কর্মসূচি পালন করল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। এদিকে আজ সুপ্রিম কোর্টে মামলাটির দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুরে। রকেট ও ড্রোন দিয়ে হামলা হচ্ছে বিভিন্ন এলাকায়। এবার ড্রোন হামলা বন্ধ করতে এন্টি ড্রোন সিস্টেম বসানো শুরু করেছে নিরাপত্তা কর্মীরা। রবিবার এন্টি ড্রোন সিস্টেম স্থাপন করেছে দ্য আসাম রাইফেলস। পুলিশ জানিয়েছে পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এছাড়া নতুন করে সহিংসতার ঘটনায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো
দৈনিক কালের কণ্ঠ তাদের পত্রিকার যে সংবাদটিকে গুরুত্ব দিয়ে ছেপেছে, 100 কোটির বাগানবাড়ি ঘুষ নেন জিয়া, আয়নাঘরের কারিগর, এই শিরোনামে তারা একটি প্রতিবেদন ছেপেছে। একই সাথে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ডক্টর ইউনূসের বক্তব্য দিয়ে পত্রিকাটি আর একটি শিরোনাম করেছে। দৈনিক আজকের পত্রিকা তারা বলছে যে খাস জমিতে 10 তলা ভবন, স্টান বনবিথি শপিং কমপ্লেক্সে এই ভবনটি নির্মাণ করা হয়েছে 1998 সালে এবং নির্মাণ শেষ হয় 2004 সালে। বিশেষের প্রতিবেদনটিকে তারা আসলে গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে পুতুল আসছেন না ঢাকায়, সম্মেলন হবে ভারতে। দৈনিক সমকাল তারা যে সংবাদটি গুরুত্ব দিয়ে ছেপেছে, প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের এবং রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক প্রথম আলো বলছে লাখ কোটি টাকা ব্যাংকের ঋণ এবং ব্যাংকে জমা 26,000 কোটি টাকা, এস আলমের পরিবার ও প্রতিষ্ঠানের নামে এসব আসলে বিভিন্ন অ্যাকাউন্টে ব্যাংকের এই অর্থ রয়েছে। এই তথ্যটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, এই সংবাদ শিরোনামটি করেছে তারা এটি নিয়ে। এবং একই সাথে স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে তারা আরও একটি হেডলাইন করেছে। দৈনিক যুগান্তর, মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির 600 কোটি টাকা লোপাট, ঘুষে পাল্টে যায় প্রতিবেদন, এই প্রতিবেদনটিকে তারা আসলে গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে যে বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে যে সংবাদটি সেটিকেও তারা গুরুত্ব দিয়েছে। পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য তারা এখানে বলেছেন যে রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি, পররাষ্ট্র উপদেষ্টার এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। আজকের মতো এই ছিল আমাদের সংবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।